ধন্যবাদ সবাইকে আমার IELTS এর ক্লাসগুলো দেখার জন্য। আমি রাইটিং থেকে খুব ভালো একটা সাড়া পাওয়ার পর যেটা হয়েছে যে যারা রাইটিং দেখেছে তাদের অলমোস্ট সবাই আমার কাছে রিডিং বানানোর জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে। সো সেই রিকোয়েস্ট থেকে আমি বুঝলাম যে না, রিডিংটা বানানো দরকার। এবং একটা কথা তোমাদেরকে বলি, আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে ক্লাসটা আমরা একটু খুব ভেতরে না গিয়ে আমি জেনারেলি অনেক কিছু আলোচনা করব। আমরা কিভাবে আগাবো বা আমার প্ল্যান কি তোমাদেরকে নিয়ে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথম জিনিসটা হলো, সেটা হলো যে IELTS এর যে চারটা মডিউলের মাঝে আমার কাছে IELTS এর রিডিংটাকে সবচেয়ে সহজ মনে হয় না। এটা বাট সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু ইন্টারেস্টিং মনে হয়। এটার কারণটা হলো যে আমার মনে হয় রিডিংটাতে সবচেয়ে বেশি মাথা খাটাতে হয়, যার ফলে হয় কি এটাকে আমি একটু পাজল বা ব্রেন খাটিয়ে কোনো খেলা এই ধারণাটা আমি ফিল করি পার্সোনালি। হ্যাঁ, অনেক সময় অনেক খোঁজাখুঁজি করতে হয়, অনেক কিছু দেখতে হয় হয়েছে কিনা। সো এই ব্যাপারগুলো যখন আমরা প্রথম IELTS রিডিং শুরু করি বা যারা মাত্র শুরু করেছে তাদের জন্য ব্যাপারগুলো খুব মনে হবে যে কিভাবে এটা ইন্টারেস্টিং হয়, এটা তো খুব কঠিন। সো ফার্স্ট অথবা প্রথম আমার উপদেশ হলো, কোনো কিছুকে দূর থেকে দেখে কঠিন না বলে তুমি এটার পেছনে কত ঘন্টা সময় দাও সেটা হলো বড় জিনিস। আমরা যারা তোমরা যারা ছেলেরা, বাংলাদেশে তো বেশিরভাগ ছেলেরাই জিমে যায়, মেয়েরাও এখন যায়। তো যেটা হয় সেটা হলো যে আমরা যখন ছেলেরা জিমে যায় প্রথম দিন তুমি একটা খুব ওজন কোনো কিছু তোমার যখন উঠাও তখন তোমার মাসেল খুব ওটা নিতে পারে না। সেকেন্ড ডে তুমি আবার উঠাও, মাসেল নিতে পারে না। থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, এরকম করতে 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 1 মাস পর তুমি লক্ষ্য করবে তুমি সেই জিনিসটাকে কিন্তু ইজিলি উঠাচ্ছ। তুমি এটাকে তোমার বডি, তোমার ব্রেইন, তোমার মাসেলগুলো এই টলারেন্স বা এই যে এটা উঠানোর যেই ক্ষমতা সেটা সে অর্জন করেছে। এখন ব্যাপারটা যদি অন্যভাবে আমরা চিন্তা করি, প্রথম দিন গেলে ওজন দেখলা, জীবনেও জিমে গেলে না, তাহলে কিন্তু এটা হবে না। সো এইরকম তোমার রিডিংটাও এইরকম। আমি বলবো না তুমি এখন আবার গিয়ে 1 বছর রিডিং হ্যাবিট করো, আবার তুমি ডেইলি স্টার পড়ো, প্রতিদিন প্রতিদিন ইংলিশ পড়ো, তারপর আসো, এসে আমার রিডিংটা দেখো, সেটা আমি বলবো না। আমার এই যে ক্লাসগুলো, আমি রিডিংটাকে কেউ যদি রেগুলার দেখে এবং আমার কথাগুলো শুনে প্রতিদিন অ্যাটলিস্ট একটা ক্লাস, এবং আমি যে কাজগুলো দেব প্রতি ক্লাসের পর সেই কাজগুলো করে, তাহলে হোপফুলি সে একটা ভালো স্কোর পাবে ইনশাল্লাহ। এবং এই 30 দিনের পর আমার সব কাজ করার পরেও কেউ যদি ফিল করে যে সে রিডিংয়ে খুবই খারাপ স্কোর করছে, তাহলে তার জন্য কি করতে হবে সেটা আমরা শেষের ক্লাসগুলোতে আমি বলবো। বাট আমার দৃঢ় বিশ্বাস, কেউ যদি আমি যেভাবে বলবো ইনশাআল্লাহ সেভাবে কাজ করে, 1 মাস খুব ভালো করে খাটাখাটি করে রিডিংটা নিয়ে, সে ইনশাআল্লাহ 6.5 অবশ্যই পাওয়া উচিত তার। আর যদি না পায়, ইদার সেটা হতে পারে তার ব্যাড লাক, অথবা যেটা আমি বলেছি যে আসলে ইংরেজি রিডিংটা খুবই দুর্বল। কিন্তু এখানে একটা মজার জিনিস হলো, আমি কথাগুলোকে কিন্তু খুব, আমি চাচ্ছি না আমি আমার লাইন থেকে খুব দূরে যেতে। মজার জিনিস হলো, আমরা যারা অন্য সেকশনগুলো লাইক লিসেনিংয়ে খুব ভালো, আমি স্পিকিংয়ে খুব ভালো, রাইটিংয়ে খুব ভালো, সো জেনারেলি বা এটা সত্য কথা, তোমার রিডিংটাও সেই অনুসারেই, তোমার রিডিংটাও সেই রকমই ভালো, কিন্তু তুমি রিডিংটাতে তোমার এফোর্ট দিচ্ছ না, যেটা আমরা লিসেনিংয়ে দিচ্ছি, যেটা আমি স্পিকিংয়ে দিচ্ছি, যেটা আমি রাইটিংয়ে দিচ্ছি। সো আমি চেষ্টা করব আমার ক্লাসগুলোতে কেউ যদি ফলো করে, সে যাতে ভালো একটা রিডিং হ্যাবিট তৈরি হয়, তার যাতে IELTS এর যে রিডিংটা টেক্সট দেখলে একটা ভয় থাকে, সেই ভয় চলে যায়। তোমার
মোটামুটি আমার জানা মতে আমার রিডিংটা খুব মজা লাগে এবং রিডিং সবসময় খুব ভালো করি, আমি জানি না কেন। তো এই রিডিংটা কিভাবে আমি করি, আমার কি সিক্রেট, ইভেন তো তেমন কোনো বড় সিক্রেট নেই, সব কিছুই হলো তোমার জাস্ট চেষ্টা করা। আমি এখনও যদি আইএলটিএস পরীক্ষা দিই, আমি এভরিডে অ্যাটলিস্ট একটা রিডিং প্যাসেজ শেষ করব। যদি 1 মাস পর দিয়ে আমি চেষ্টা করব 30 দিনে অ্যাটলিস্ট 25 থেকে 30টা রিডিং প্যাসেজ করতে। এর কারণ হলো যখন তুমি দেখবে বড় বড় খেলোয়াড়রা যতই ভালো খেলোয়াড় হোক, তুমি মেসি বলো, রোনালদো বলো, যাকেই বলো, তারা কিন্তু খুবই ভালো খেলোয়াড়, কিন্তু এভরিডে খেলায় নামার আগে কিন্তু দেখবে তারা প্র্যাকটিস করে, আস্তে আস্তে একজনের কাছ থেকে একজন বল নেয়, বল দেয়, ড্রিল করে। কারণ হলো যে তুমি সবসময় তোমার ব্রেইনটাকে সচল রাখতে হবে। তো রিডিংয়ের ক্ষেত্রেও এরকম, এগুলো করতে হবে। তো আমি শুধু যে তোমাদেরকে বলবো যে শুধু তুমি চোখ বন্ধ করে টেস্ট দেবে না, তুমি এর পাশাপাশি কি করতে হবে, তোমার ভোকাবুলারি বাড়ানো, তোমার রিডিং হ্যাবিট বাড়ানো, তুমি কিভাবে আইএলটিএস স্কিলগুলো নিতে পারবে। আইএলটিএস রিডিংটা শুধু রিডিং না, জেনারেল রিডিংয়ে তুমি ভালো কিন্তু আইএলটিএসে ভালো না, সেটা যাতে না হয়, যাতে আইএলটিএসের রিডিংগুলো ভালো করতে পারে। স্পেশালি কিছু কঠিন টাইপের কোয়েশ্চেন্স লাইক ইয়েস, নো, নট গিভেন ও ট্রু ফলস যেগুলো দেয়া থাকে, অথবা নট গিভেন, সেগুলো তোমরা কিভাবে ভালো করতে পারবে, তোমরা হেডিংস কিভাবে ভালো করতে পারবে। আর আরেকটা জিনিস হলো যে তুমি কোথায় আনসার সেটা কিভাবে খুঁজে বের করবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আর আমি আমার ক্লাসগুলোতে অনেক কিছু তোমাদেরকে শেখাবো। তুমি কি আসলে প্রতিটি লাইন বাই লাইন পড়া উচিত কিনা, প্রতিটি লাইন বাই লাইনের অর্থ জানা উচিত কিনা, যদিও না জানা উচিত না, সব কিছু সবগুলো ওয়ার্ড বুঝতে হবে না, সবগুলো লাইন পড়তে হবে না। অনেক কোশ্চেন টাইপের ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন টাইপের ক্ষেত্রে পড়তে হতে পারে। তো এগুলো সম্পর্কে আমরা সব জানবো আজকে। যারা খুব জানো না তাদের কাছে হয়তো আজকে জিনিসগুলো খুবই জটিল মনে হতে পারে, কিন্তু আমি তোমাদেরকে খুবই সহজ করে, কিন্তু সহজ মানে এ না যে এটা আইএলটিএস এর মতো আর তোমরা আইএলটিএস এ ভালো করতে পারবে না, বা আইএলটিএস এ গিয়ে দেখবে তোমরা খুব কঠিন কোনো কোয়েশ্চেন আসছে। আমি খুব সহজ করে বুঝাবো, কিন্তু আইএলটিএস এ যাতে ভালো করতে পারো সেগুলোই। তো এখন আমরা যেটা যাব সেটা হলো যে আমরা দেখব কিভাবে আমি কিছু আজকে ক্লাসটাতে আমি কিছু আইএলটিএস এর রিডিংটাকে কিছু সহজ জিনিসের সাথে তুলনা করব। সেটা হয়তো বা অনেকের ভালো নাও লাগতে পারে যে ও আইএলটিএস এর রিডিং নিয়ে বলার জন্য কেন এই এক্সাম্পলগুলো নিচ্ছে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে কিছু মজার জিনিস দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। সো এখানে আমি আজকে ক্লাসে কি আমাদের কন্টেন্ট থাকবে, বেসিক নলেজ অফ রিডিং, আমি একটা বেসিক নলেজ দেব, একটা স্টাডি প্ল্যান থাকবে, কিছু রিসোর্স নিয়ে আমি আলোচনা করব, টোটাল আমরা কি কি রিসোর্স ব্যবহার করব, বা তোমাদের কাছে কি বই থাকা উচিত, ইদার ই বুক অথবা তোমার হার্ড কপি, যেটাই তোমার ভালো লাগে, কি থাকা উচিত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো বেসিক নলেজ সোফার আমি এখানে একটু শুরু করি। বেসিক নলেজ হলো আইএলটিএস এর 3টা প্যাসেজ থাকে। 3টা প্যাসেজ ধরো আমরা যে নিউজ পেপারে দেখি বা যে কোনো আর্টিকেল, ধরো 1 পাতার মতো ইংলিশ লেখা আমাকে দিয়ে দেওয়া হলো, এরকম 3টা পাতার ইংলিশ লেখা আমাকে দেয়া হলো। তারপর সেখান থেকে আমি খুঁজে খুঁজে ট্রু ফলস, নট গিভেন, ট্রু ফলস, আমরা সত্য মিথ্যা ছোটোকালে যেটা করেছি, আমাদেরকে একটা লাইন বলা হলো যে এটা সত্য না এটা মিথ্যা, তুমি খুঁজে বের করো। তো এটা বলাটা যত সহজ, আনসার দেওয়াটা ততটা কঠিন। ট্রু ফলস নট গিভেন নিয়ে খুবই সমস্যা। সো এগুলো এরকম থাকে। মাল্টিপল চয়েস থাকে। মাল্টিপল চয়েস অনেক সময় সহজ থাকে। মাল্টিপল চয়েস হলো যেমন ধরো কয়েকটা কয়েকটা চয়েস থাকে, তুমি যে কোনো একটা থেকে কয়েকটা অপশন থাকে, সেখান থেকে তুমি একটাকে পিক করতে হবে। সেটা আমরা আজকেই দেখব, একেবারেই রিয়েল কোয়েশ্চেন পেপার, এবং সেটা আমরা সলভ করব। আমি চাচ্ছি আমরাই খুব তাড়াতাড়ি আমরা আইএলটিএস এ রিডিংটাতে যাই।
আর আমি যেটা বলেছি তোমরা যাতে বাইরের কোনো কিছু না পড়ে, লাইক বাইরের ইংলিশ হ্যাবিট তৈরি করার জন্য কিছু না পড়ে আমি যে কাজগুলো দিব সেগুলো করো, এবং আমি যেগুলো করব তোমরা যদি সেগুলোই করতে পারো তাহলে মোটামুটি ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। সো বেসিক নলেজে এরকম 3টা প্যাসেজ থাকবে, 3টা প্যাসেজ থেকে তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপস থাকবে, সেই কোশ্চেন টাইপসগুলো আমরা দেখব। সেটা 1 ঘন্টার ভেতরে তুমি শুধুমাত্র 1 ঘন্টা পাবে, তার ভেতরে তুমি সব বের করে তুমি আনসার শিটে লিখতে হবে, ঠিক আছে? কারণ একটা কোশ্চেন্স থাকে আর একটা আনসার শিট থাকে, আনসার শিটটাতে পেন্সিল দিয়ে লিখতে হয়। আবারও বলছি, রিডিংটাতে তোমরা পেন্সিল দিয়ে লিখতে হয়, তো পেন্সিল দিয়ে লিখবে। আর রিডিংয়ে সব কিছু ক্যাপিটালে লেখা যায়, কোনো সমস্যা নেই। তুমি সব কিছু সবগুলোই ক্যাপিটালে লিখতে পারো, এমন না যে লাইক কিছু স্মল কিছু ক্যাপিটাল এরকম মিক্স আপ করতে পারো, কিন্তু সবচেয়ে বেটার হয় সব ক্যাপিটালে লিখলেই। তো আমার স্টাডি প্ল্যান হলো, তুমি আমাকে প্রতিদিন 2 ঘন্টা সময় দেবে রিডিংয়ের জন্য। যারা 2 ঘন্টা শুনে খুব ভয় পাচ্ছ তাদেরকে একটা সহজ কথা বলি, সেটা হলো যে তুমি ধরো চাকরি করো, তুমি 2 ঘন্টা সময় দিতে পারছো না, সেই ক্ষেত্রে তুমি তোমার বন্ধের যে একটা দিন, সেই দিন তুমি আমাকে 10 ঘন্টা দাও। বলতে পারো যে আমার তো তাহলে লাইফের আর কিছুই থাকলো না, কিন্তু এখন দেখো এই জিনিসটা কিন্তু জাস্ট অল্প কিছু দিনের জন্য, এবং এই একটা পরীক্ষা তোমাকে বিদেশে যাওয়া তোমার ফিউচারটা অনেক ভালো করতে পারে। সো এই কথা চিন্তা করে যদি একটু পরিশ্রম করা মানসিকতা থাকে, তাহলে তুমি তোমার বন্ধুর দিনে কিছুদিনের জন্য আড্ডা, ফেসবুকিং, বাইরে যাওয়া সব কিছু বন্ধ করে তুমি আমাকে 10 ঘন্টা সময় দাও তোমার বন্ধের দিনে রিডিংয়ের জন্য। তাহলে তোমার 5 দিন আর কাজ করতে হলো না, আর যে টোটাল 7 দিনে তো 14 ঘন্টা, 4 ঘন্টা তুমি তোমার, আর বাকি 5 দিনে কোনোভাবে কাজ থেকে এসে হাফ অ্যান আওয়ার এভাবে যদি করো, এভাবে যদি কেউ 30 দিন আমাকে সময় দেয়, সে খুব ভালো একটা স্কোর পাবে। এখন কারো সেই সময় দেওয়াটা সম্ভব না, তাহলে সে 30 দিনে সেটাকে না করে সেটাকে স্প্লিট করবে, লাইক 3 মাসে। 3 মাসে সে প্রতি উইকেন্ডে ফ্রাইডেতে আমাকে 5 ঘন্টা করে সময় দিল রিডিংয়ের জন্য। সে আর অন্য অন্য সেকশনগুলো পড়লো, লাইক স্পিকিং, লিসেনিং অ্যান্ড রাইটিং। সত্যি কথা বলতে কি, রাইটিং এবং রিডিংয়ে যতটা সময় দেওয়া লাগে আইএলটিএসের স্পিকিং এবং লিসেনিংয়ে সেই পরিমাণ সময় দিতে হয় না। সো স্পিকিং এবং লিসেনিংটা তুমি যতই বিজি হও, বাসায় এসে এভরিডে হাফ অ্যান আওয়ার যদি প্র্যাকটিস করো, লাইক আধা ঘন্টা করে ঘুমানোর আগে। আমিও কিন্তু যখন বাংলাদেশে আইএলটিএস করেছিলাম, আমি একটা ফুল টাইম জব করতাম, আড্ডা মারতাম ফ্রেন্ডদের সাথে বিকালে বের হয়ে, কিন্তু 9টা 10টার পর বাসায় এসে লাইক সবাই ঘুমানোর পর 10টা থেকে 11টা, 10টা থেকে 12টা, 2 ঘন্টা আমি সব কিছু যখন নীরব, তখন প্র্যাকটিস করতাম। আমার বন্ধের দিনগুলোতে নামাজ পড়ার আগে ফ্রাইডেতে সকালে ঘুম থেকে উঠে, যেখানে ধরো আমি খুব ভোরে উঠতে হবে যে তা না, লাইক আমি 9টা 10টায় উঠে, তখন আসলে নামাজ পড়ার জন্য উঠা হতো না। কেউ যদি নামাজ পড়তে উঠে ফজরের খুব তো ভালো, কেউ যদি একটু দেরি করে উঠে 10টা থেকে যদি 11টা 12টা 1টা 3 ঘন্টা সে প্র্যাকটিস করে, আবার এসে বিকালের দিকটা একটু প্র্যাকটিস করলো, সম্ভব। তুমি একটু নিজেকে বুঝাও, কোচিংয়ে যাওয়ার সময় যে তোমার রিক্সায় টাইমটা, যানজটে টাইমটা, তোমার টাকাটা নষ্ট, সেটা সেভ করে যদি নিজের মতো একটু চেষ্টা করো, আমার মতে সম্ভব। আর আইএলটিএসের বেশিরভাগই কিন্তু আছে যারা কোনো জব করছে না, অনেকেই সেরকম আছে, সো তাদের তো টাইম দিতে আমি কোনো কিছু দেখি না। তো স্টাডি প্ল্যান স্টাডি প্ল্যানে আমি 3টা জিনিস দেখাবো, যে কারণে আমি 2 ঘন্টা চাচ্ছি। আমি ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করানোর চেষ্টা করব তোমাদের। কিভাবে করতে হবে সেটা আমরা পরের কয়েকটা ক্লাস থেকে আমি বলা শুরু করব। সো তোমরা এখন জাস্ট দেখে যাও। সো স্টাডি প্ল্যান, ফার্স্টলি আমার স্টাডি প্ল্যান হলো তোমার ভোকাবুলারিটা একটু ইমপ্রুভ করা। একেবারে যে আমি ভোকাবুলারি শেখানো শুরু করবো সেরকম না। সেকেন্ডলি আমার হলো যে আমি তোমাদেরকে একটা আইএলটিএস এর রিডিং হ্যাবিট বাড়ানো, আইএলটিএস টাইপের আর্টিকেলসগুলো, রিডিং হ্যাবিটস, সেই রকম রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য আমরা কি করতে পারি। আর থার্ডলি হলো অবশ্যই
আইএলটিএস এর ট্রিক্স টিপস, আইএলটিএস নিয়ে সব কিছু। সো ফার্স্টলি ভোকাবুলারি বাড়ানো, সেকেন্ডলি আমি রিডিং হ্যাবিট বাড়ানোর চেষ্টা করব তোমাকে, জেনারেল রিডিং হ্যাবিট। থার্ডলি হলো আইএলটিএস এর কীভাবে ভালো করা যায় সেই প্র্যাকটিক্যাল টিপস ট্রিক্সগুলো শেখানো, এবং সেগুলো তুমি যাতে ইউজ করতে পারো, ইমপ্লিমেন্ট করতে পারো। আর প্রতি ক্লাস শেষে আমি কিছু কাজ দেব, সেই কাজগুলো তোমরা করতে হবে, চেষ্টা করবে। যেমন আজকের ক্লাসে যেই কাজটা দেব, আজকের ক্লাস দেখে সেই কাজটা শেষ করে সেকেন্ড ক্লাসে যাওয়া। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা দেখে নোটস নিলে, আজকের ক্লাসের কাজটা শেষ করলে তারপর পরের ক্লাসে যাবে। আমরা চিন্তা করি, ও এটা তো অনলাইন ক্লাস, রাহান ভাই কি আমাকে দেখবে, সো যাই পরের ক্লাসে যাই। নিজেকেই ঠকাচ্ছ, নিজেকেই ফাঁকি দিচ্ছ। আমি জানি এখানে কেউ তোমাকে প্রেশার দিচ্ছে না, কিন্তু এখন লাইফের এমন একটা সময় যেখানে তোমাকে প্রেশার দিতে হবে, না হলে তোমার লাইফটা যে এখানেই থেমে থাকবে। আমরা ছোট ভাইদেরকে কিন্তু বলি পড়তে যা, সো সেটা কিন্তু আমার কেন বলি, তার কাছে কিন্তু খারাপ লাগে। সো তুমি এখন যে জিনিসটা তোমার উপর অ্যাপ্লাই করো, ফেসবুকিং বা আড্ডা একটু কমিয়ে অল্প কয়েকদিন, জাস্ট 1 মাসের সময় কষ্ট করে আইএলটিএসটা দাও নেক্সট 2 বছরের জন্য। আর হোপফুলি হয়তো আর কখনো নাও দিতে হতে পারে, তুমি ভালো একটা জিনিস পাবে। এই জিনিসটা একটু পরিশ্রম করতে হবে। তুমি সেটা মরার পরে যদি বেহেস্তে যেতে হয়, সেখানেও যেমন পরিশ্রম করতে হবে এই দুনিয়াতে, জীবনে যে কোনো কিছু পেতে হলে, সাফল্য পেতে হলে। আর আইএলটিএসটা তো সেরকম না, অল্প একটু। আমরা শুধু মেট্রিক পাস করার জন্য 10 বছর স্কুলিং করে তারপর পরীক্ষা দিই, 10টা বছর এভরিডে, আই মিন ছুটি ছাড়া, ফুল টাইম স্কুলিং, দেন কোচিং, হোম টিউটর, অনেক কিছু মক টেস্ট করে আমরা 10 বছর পর একটা মেট্রিকের রেজাল্ট আনি। সো বাট আইএলটিএসটা অনেক ইম্পর্টেন্ট। তো আমি আসলে এখানেই শেষ করছি, যারা বুঝার তারা বুঝবে। আর রিসোর্সেস, আমি রিসোর্সের জন্য যেগুলো ইউজ করব আজকে আমি দেখাবো ক্লাস শেষে, আজকের কি কাজ করতে হবে। আমি চাচ্ছি ক্লাস বাই ক্লাস তুমি সেগুলো নাও, বা ক্লাস বাই ক্লাস আমি রিসোর্সগুলো দিতে। তবে কেমব্রিজের বুকস লাইক 5 to 9, অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলস, এরকম একটা বই আছে, আমি সেটা দেখাবো ভালো করে, সেটা আমি খুব ফলো করব। তারপরে আমি কিছু ওয়েবসাইটস ফলো করবো, সেগুলো দেখাবো। আর অনেকগুলোরই ই বুকস আমি দিয়ে দেবো, সেই ই বুকস কী কী আছে শেষের ক্লাসগুলোতে আমি সেগুলো নিয়ে বলবো। কোন কোন ই বুকস আছে আমি চেষ্টা করব কেমব্রিজের ই বুকসগুলো, মানে মোটামুটি যে বইগুলো আমি ফলো করব সবগুলোর ই বুকস দিয়ে দেওয়ার। অনেকের ই বুকস ভালো না লাগলে সে নীলক্ষেত থেকে বই কিনে নিতে পারো, বই কিনে জাস্ট পরীক্ষার পরে অথবা এগুলো সলভ করার পর আবার নীলক্ষেতে নিয়ে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দিতে পারো। সো ইটস লাইক খুবই ভালো, তুমি কিনলে ইউজ করলে আবার নিজেও কিছু টাকা পেলে। সো এটা হলো আমার মোটামুটি আজকের এই পর্যন্ত আলোচনা। এখন আমরা আসল আলোচনায় যাই। এখানে দেখো, এখানে ধরো আমি মিনা বাজারে গেলাম, মিনা বাজারে যাওয়ার পর আমাকে এখান থেকে একটা জিনিস খুঁজে বের করতে হবে। ধরো এখানে লেখা আছে ফিশ, সো আমার প্রথমে মাছ দরকার। আমি মাছের জন্য আমি কিন্তু এর পাশের আইলেও যেতে পারতাম, অথবা এর পাশের আইলে যেতে পারতাম। সো আমি সেটা না করে এখানে এসেছি, কারণ এখানে বড় করে ফিশ লেখা আছে। ইদার আমি কাউকে জিজ্ঞাসা করেছি, অথবা উপরে বড় করে লেখা ছিল, এটা আমি খুঁজে বের করেছি ফিশ। এখন আমার দরকার হলো ইলিশ মাছ। বাংলাদেশে হয়তো এইভাবে মাছ থাকে না, কিন্তু আমরা ধরে নিলাম এভাবেই থাকে। তো আমার ইলিশ মাছ দরকার। এখন এই ইলিশ মাছটাকে আমি খুঁজে বের করতে হবে। এই যে খুঁজে বের করা, অনেক মাছের মাঝখানে একটা ইলিশ মাছ খুঁজে বের করা, এই খুঁজে বের করাটাকে আমি সবসময় কেন জানি আইএলটিএস এর সাথে মেলাই। এখানেও কিন্তু তোমাকে খুঁজতে হচ্ছে, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, তোমার চোখকে কাজে লাগাতে হচ্ছে খুব কুইকলি, স্ক্যান করে। স্ক্যান মানে জাস্ট উপর দিয়ে তুমি প্রথমে স্কিম করে ফিশ কোথায় বের করলে, তারপরে এগুলো আমরা পরে আসবো। স্কিম মানে জাস্ট একটা ওভারভিউ টাইপের নিয়ে তুমি এখানে গেলে ফিশ, তারপরে স্ক্যান করা শুরু করলে, এটা কি
ইলিশ মাছ না, এটা রুই মাছ, এটা ইলিশ মাছ না, এটা আহ, তেলাপিয়া মাছ। এভাবে করে 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 তুমি নির্দিষ্ট, সরি আমি, তুমি নির্দিষ্ট জায়গাতে গেলে, গিয়ে মাছটা খুঁজে বের করলে। এখানে এখন এই পাশে দেখো, এখানে হয়তো বা তোমাদের একটু পরিচিত মনে হতে পারে তেল। এখন এখানে তোমার সয়াবিন তেল থাকতে পারে, তোমার সানফ্লাওয়ার তেল থাকতে পারে, ভেজিটেবল অয়েল থাকতে পারে, অলিভ অয়েল থাকতে পারে। তো বা নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ড তুমি খুঁজছো, তীর খুঁজছো, বা তুমি যে কোনো একটা ব্র্যান্ড খুঁজছো, সো সেটা তুমি এখান থেকে খুঁজে বের করছো। সো এই যে সবগুলোর মাঝে খোঁজাখুঁজি, রিডিংয়ে এরকম কিছু খোঁজাখুঁজি থাকে। তো আমি এই জন্যই আমি একটা চিন্তা করলাম যে কিভাবে আমি সহজে বুঝাতে পারি। ধরো তোমার একটা জিনিস, একটা আর্টিকেল খুঁজে বের করতে হবে, একটা আর্টিকেল থেকে নির্দিষ্ট কিছু ইনফরমেশন খুঁজে বের করতে হবে। সো পুরো আমার মিনে বাজারটা বা পুরো সুপার মার্কেটটা হলো আমার পুরোটা আর্টিকেল, কিন্তু আমার দরকার হলো মাছ। সো এখন আমি যদি সুপার মার্কেটের প্রতিটা আইল চেক করতে থাকি, তাহলে তো আমার শপিং করা হবে না। তো সেই রকমই আমার রিডিংয়েও কিন্তু আমার নির্দিষ্ট কিছু জায়গায় যেতে হবে। সো আমি চেষ্টা করব তোমাদেরকে সেই জায়গাগুলো চেনানো, যেখানে গেলে তুমি নির্দিষ্ট জিনিসটা, ইনফরমেশনটা খুঁজে পাবে। এখানে যেমন আমরা ইলিশ মাছ পেয়েছি। সো তোমরা অনেকেই হাসতে পারো, ও মার্কেটের সাথে রিডিং মেলাচ্ছে। এখন দেখো কেন মেলাচ্ছি, কেন কি করছি, সেটা তোমরা আস্তে আস্তে বুঝবে। এখানে দেখো পাশের ছবিতে আমার, ধরো এখানে অনেক জিনিস আছে, এখন আমার দরকার ডায়েট কোক। সো ডায়েট কোকে আমি দেখো, আমি কিন্তু ছবির মতো সবগুলোর দিকে একবার তাকাবো, তাকিয়ে আমি ডায়েট কোকে চলে যাও। আমি কিন্তু সবগুলো এখানে পড়বো না। এখানে এখানে কি হারপিক, এটা এটা কি টাইড, এটা কি টিস্যু পেপার, এরকম করে আমি ইন্ডিভিজুয়ালি সবগুলো দেখবো না। আমি জাস্ট আমার চোখকে ঘুরাবো, আমি নির্দিষ্ট জায়গায় যাব, হ্যাঁ এখানে ডায়েট কোক গিয়ে তারপর আমি এটা কি, আমি যে ডায়েট কোকটা চাচ্ছি সেটা কি না, না আমি কোকা কোলা জিরো চাচ্ছি, দুটো মাঝে আমি কম্পেয়ার করব, আমি তারপরে নিয়ে চলে আসবো। আমি এখন এখানে যেটা বলতে চাচ্ছি, আমার রিডিং আর্টিকেলেও আমি কিন্তু একটা ইনফরমেশনের জন্য সারা রিডিং আর্টিকেল আমি খুঁজবো না, তাহলে কখনোই আমি ভালো করতে পারবো না। আমাকে নির্দিষ্ট ইনফরমেশনের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হবে, আর এই স্কিলটা আসবে তোমার একটা চেষ্টার মাঝে। একটা তুমি কয়েকদিন প্র্যাকটিস করলে, তো কেউ যদি, সায়েন্টিস্টরা বলে, কেউ যদি 21 days একটা হ্যাবিট করার চেষ্টা করে এবং 21 days এভরি ডে সে সেটা করে, তাহলে সে সেটা মোটামুটি সেই হ্যাবিটটা তার মাঝে চলে আসে। সো তোমরা, আমি সেটাকে 30 দিন ধরছি, তোমরা আমার ভিডিওটা দেখার পর আমার টিপসগুলো নিয়ে যদি কেউ 30 দিন কাজ করো, ইনশাল্লাহ তোমরা রিডিংয়ে খুব ভালো করতে পারবে। এটা সায়েন্টিস্টদের কথা। সো এখন এরপরে আমরা যাই, সেম এখানে একটা রোডে গেলাম, বাড়ির নাম্বার আমার খুঁজতে হবে। আমি কিন্তু প্রথম থেকে খোঁজা শুরু করি না। আমি প্রথমে যদি দেখি নাম্বার 1, আমার এখন ধরো আমি খুঁজছি 50। সো আমি কি করি, তাড়াতাড়ি হাঁটা শুরু করে আমি অনেক দূর যাওয়ার পর একটা গেস করি, হ্যাঁ এখানে হয়তো বা 40-45 নাম্বার হতে পারে। তারপর থেকে আমি আস্তে আস্তে দেখা শুরু করি কোথায় 50। তো এই জন্য আমি বলছি যে আমি 1-2-3, হ্যাঁ যদি তুমি হেঁটে যাও হয়তো বা সবগুলোর উপর দিয়ে যাবে, কিন্তু তুমি তখন জোরে জোরে হাঁটবে, কারণ তোমার দরকার হলো নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছানো। সো আমাদের আইএলটিএসের রিডিংয়েও এগুলো এইভাবেই খুঁজতে হবে। সো ইভেন দো বাড়ি খোঁজা বা একটা প্রোডাক্ট খোঁজার সাথে ওইটার পার্থক্য আছে, বাট আমি জাস্ট একটা রিলেশন করার চেষ্টা করেছি যে এভাবেই খুঁজতে হয়। আমি যখন একটা কিছুর জন্য যাই, আমি শপিং করতে, দেখা যায় অনেক প্রোডাক্ট এখানে এরকম তাকে সাজানো, নিজে নিতে হয়। সো আমি চিন্তা করি এটাও তো রিডিংয়ের মতো একটা খোঁজাখুঁজি। সেটা থেকেই আমি আসলে এটা আমার নিজের একটা চিন্তা ভাবনা। এটা অনেক কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু তোমরা হোপফুলি পরে এটার সাথে তোমরা হয়তো বা তোমাদেরও একটা মিল আসতে পারে, তোমরাও এইভাবে চিন্তা করতে পারো। এনিওয়েজ, যাক, এক ধরনের পাগলামি। যাক, এখন আমরা অন্য কাজে যাই। আমি যেটা করব সেটা হলো যে আমরা আজকে তোমাদেরকে আমি চেষ্টা করব যে একটা প্রপার রিডিং
নিয়ে আমরা আলোচনা করতে, এটা একেবারে প্রপার স্ট্যান্ডার্ড আইএলটিএস এরকম কোয়েশ্চেন্স আসে। আমি চাচ্ছি তোমাদেরকে আমি সবসময় সহজ সহজ জিনিস না দেখায় আইএলটিএস এ কেমন হয় সেটা দেখানোর জন্য। এখানে কিছু জিনিস আমরা ফলো করব। আমরা এখানে আজকে জাস্ট এখানে আমি দেখাবো কিভাবে হয়, এর পরের লেকচারে আমি এটা সলভ করব। এর সো মোটামুটি তোমরা একটু ধারণা পাবে কিভাবে সলভ করতে হয়। এরপরে তো আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব ভেঙে ভেঙে কিভাবে তুমি ট্রু ফলস ভালো করবে, কিভাবে তুমি মাল্টিপল চয়েস ভালো করবে, কিভাবে ফিল ইন দ্য গ্যাপস ভালো করবে। বাট আমি চাচ্ছি তোমাদেরকে আমি পরিচয় করানোর জন্য। সো এখানে দেখো প্রথমেই তুমি একটা প্যাসেজ এরকম থাকবে, প্রপার নাম হলো, টাইটেল হলো লাইট পলিউশন। সো এটা নাম থেকে বোঝা যায় যে আলো দূষণ। সো আলো দূষণ মানে কি, এখানে ছবিতে দেখাচ্ছে রাতের বেলা, রাতের একটা ছবি। এখানে একটা লেখা আছে লাইট পলিউশন ইজ থ্রেট টু ওয়াইল্ড লাইফ সেফটি অ্যান্ড দ্য স্টারি স্কাই। লাইক তোমার ওয়াইল্ড লাইফ অনেক অনেক জিনিস অনেক কিছু আছে যেগুলোকে আমরা বলি নকচার্নাল, যেগুলো রাতে বের হয় বা রাতে খাওয়ার খুঁজতে বের হয়। এরকম প্রাণীগুলো ওরা যখন দেখে যে রাতের আকাশও এরকম দিনের মতো আলো বা উজ্জ্বল ব্রাইট, তারা সেই উজ্জ্বলতার কারণে কিন্তু তারা বাইরে বের হয় না, বা তারা তাদের নর্মাল যে লাইফস্টাইলটা সেটা তারা সেই লাইফস্টাইলটা তারা ফলো করতে পারে না। তো এই জন্যই এটাকে বলা হয় লাইট পলিউশন। এবং লাইট পলিউশন নিয়ে আর কি কি সমস্যা সেগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। এখন আমি এরকম একটা দেখলাম আমাদের খুব ভয় আসে। এখন দেখো আমিও কিন্তু তোমাদের মতো এটা সম্পর্কে কিছুই জানি না। এখন দেখো আমরা এই একটা প্যাসেজ একটু আলোচনা করি, একটা প্যাসেজের একটা অংশ এফ। এটা আমি আইএলটিএস এক্সাম ডট নেট থেকে নিয়েছি। আইএলটিএস এক্সাম নেটে এখানে দেখাই আমি তোমাদেরকে আইএলটিএস এক্সাম ডট নেটে রিডিং স্যাম্পল। যদি তোমরা দেখো আইএলটিএস এক্সাম ডট নেট, এখানে ফার্স্ট নাম্বার 1 রিডিং স্যাম্পলটা তোমরা, আমি এরপরের ক্লাসে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো, এটা আমরা তখন সলভ করব। তো আমি এখানে একটা প্যাসেজ পড়ি, নাম্বার এফটা। Badly designed lighting can pose a threat to wildlife as well as people. সো এখানে বলা হয়েছে যে ব্যাডলি ডিজাইন করা লাইটিংগুলো একটা থ্রেট। কিসের থ্রেট? ওয়াইল্ড লাইফ, আমরা যেটা বলেছি প্রাণী বা এবং ইভেন মানুষের উপরও। তো এখানে একটা আছে নিউলি হ্যাশড টার্টলস ইন ফ্লোরিডা মুভ টুয়ার্ড বিচ লাইটস instead of the more muted silver shimmer of the ocean. সো এখানে তোমাকে 100% বুঝতে হবে না, যেটা বুঝতে হবে টার্টলস মানে তো আমি বুঝি টার্টলস কচ্ছপ। সো টার্টলসের কথা একটা বলা হয়েছে, টার্টলসের কোনো কিছু খারাপ হয়, ঠিক আছে। এরপর বলা হয়েছে মাইগ্রেটিং বার্ড কনফিউজ হয়ে যায়, কনফিউজ বাই লাইট অন স্কাই স্ক্র্যাপার্স। স্কাই স্ক্র্যাপার্সটা অনেকেরই জানার কথা। স্কাই স্ক্র্যাপার্স হলো বড় বড় বিল্ডিংগুলো, আকাশ চুম্বি আমরা বলি না, স্কাই স্ক্র্যাপার্স। যারা এগুলো জানো না তারা অ্যাটলিস্ট এটা তো বুঝছো যে মাইগ্রেটিং বার্ড, এটা তো বোঝা উচিত স্বাভাবিক। ব্রডকাস্ট টাওয়ার, এখানে দেখো স্কাই স্ক্র্যাপার্স না বুঝলেও ব্রডকাস্টিং টাওয়ার্স মানে লম্বা কিছু, আর লাইট হাউস তো আমরা বুঝি বাতিঘর। এগুলোর আলোর কারণে মাইগ্রেটিং বার্ডগুলো, যে বার্ডগুলো মাইগ্রেট করে এক দেশ থেকে অন্য দেশে, সেগুলো কনফিউজড হয়, টার্টলস কনফিউজড হয়, ঠিক আছে। এবং কনফিউজ হয়ে সামটাইমস ফ্যাটালি তারা কোলাইড করে উইথ হাই লাইটেড স্ট্রাকচার্স। তারা অনেক সময় চোখে একটা সমস্যা হয়, রাতের আলোতে অন্ধকার থেকে হঠাৎ আলো দেখলে চোখে কিছু দেখে না, ফলে তারা কিছুর সাথে ধাক্কা খায় এবং তাদের অনেক ইনজুরি হয়। অ্যান্ড লাইট পলিউশন হার্মস এয়ার কোয়ালিটি অ্যাজ ওয়েল। এবং আরেকটা জিনিস হলো সেটা কিন্তু এয়ার কোয়ালিটিকেও নষ্ট করে। কেন? বিকজ মোস্ট অফ দ্য কান্ট্রিজ পাওয়ার প্ল্যান্টস, কারণ বেশিরভাগ দেশেরই পাওয়ার প্ল্যান্টগুলো আর স্টিল পাওয়ার্ড বাই ফসিল ফিউয়েলস। মোর লাইটস মিনস মোর এয়ার পলিউশন। সো এখানে খুব মজার একটা জিনিস, এবং এই লাইনগুলো তো একেবারেই
সহজভাবে কেউ যদি বলে যে না আমার আইএলটিএস এর থেকে কঠিন, সেটা নয়, এরকমভাবেই হয়, কিন্তু তখন পরীক্ষার প্রেশারের কারণে আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, যতটা না কঠিন তার থেকে বেশি কঠিন মনে হয়। তো আমি চেষ্টা করবো সেই কঠিন যেন না মনে হয়, ভয়টা যেন কাটে। সো এটা পড়ে কি বুঝছিলাম, প্রথম লাইনে যেটা বলা হয়েছে সেটাকে এক্সপ্লেন করা হয়েছে, ক্যান পোজ এ থ্রেট টু ওয়াইল্ড লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ পিপল। তারপরে কিভাবে সে থ্রেট করে পিপলের উপর, কিভাবে সে ওয়াইল্ড লাইফের উপর থ্রেট করে, সেগুলো এরকমই ভাবে প্যাসেজে একটা অংশ আমি পড়লাম, এরকমভাবে পুরো প্যাসেজটা থাকে এবং তোমরা এটা পড়ে দেখে দেখে আনসার দিতে হবে। এটা মুখস্থর কিছু না, মজার ব্যাপার। কিন্তু আমাদের সমস্যা, আমরা এর আগে আমাদের পড়ার বাইরে, লাইক আমাদের টেক্সট বুকের বাইরে তেমন ইংরেজি রিডিং করি না, শুধু টেক্সট বুকের মধ্যেই পড়ি এবং সেটা বুঝে না বুঝে মুখস্থ করি এবং পরীক্ষার জন্য, জাস্ট পরীক্ষার জন্য। সো আমাদের কাছে এই জন্য রিডিংটা একটু বেশি চ্যালেঞ্জিং, সেটা ইনশাল্লাহ থাকবে না। তো এইটা আমরা দেখলাম। এখন আমি একটা জিনিস তোমাদেরকে আজকে শেখাবো। আমরা এখন থেকে বাংলা পড়ি, ইংরেজি পড়ি, যেটাই পড়ি, আমরা যেটা করার চেষ্টা করব, আমরা উপর দিয়ে চোখ বুলিয়ে যাব একবার এবং 3-4টা ওয়ার্ড একসাথে নেব। লাইক দেখো, এখান থেকে এখান পর্যন্ত আমি চোখ বুলালাম, তাহলে আমি কি পেলাম? ব্যাডলি ডিজাইন লাইটিং। আমি কিন্তু আলাদা আলাদা যদি পড়ি, ব্যাডলি থামলাম, ডিজাইন থামলাম, লাইটিং, সেটা না করে একটা ছোট এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝবে ব্যাপারটা। এখন হয়তো ব্যাপারটা একটু, ধরো তোমাকে বলা হলো স্টপ, তুমি এটা দেখলে তোমার ব্রেন প্রসেস করলো স্টপ মানে কি করবে? থামবে। একটা ছবি দেখলে, আর তোমাকে যে, তুমি যদি এটা দেখলে, ছবি দেখার পর তুমি পড়লে এস টি ও পি, এটা করতে করতে তোমার থামা হলো না। তুমি ধরো, আমরা হয় না গলির রাস্তা, মানে তোমার গলির রাস্তা থেকে মেইন রাস্তা উঠবে, তখন এই দেশে যেটা থাকে গলির রাস্তাগুলোর মাথায় থাকে এখানে স্টপ, থামো, চিন্তা করো, অবজার্ভ করো, তারপরে তুমি যাও মেইন রোডে উঠো, কারণ মেইন রোডে অলওয়েজ গাড়ি দুই দিক থেকে যাচ্ছে, তোমার গলির রোড থেকে আসছো, থামো এখানে, ঠিক আছে? তারপরে থেমে তুমি এবার মেইন রোডে উঠো। তো তুমি যদি এটাই পড়তে থাকো, স্টপ, থিঙ্ক, অবজার্ভ, প্রসিড, তাহলে তো হবে না। ছবির মতো প্রতিটা ওয়ার্ডকে এখন থেকে আমরা রিডিংয়ের ছবির মতো চিন্তা করব। আর এখানে যেমন 4টা জিনিসকে আমি একসাথে দেখেছি, স্টপ, থিঙ্ক, অবজার্ভ, প্রসিড, মানে আমি দেখি, আমি পড়ছি কিন্তু পড়বো না, আমরা ইমেজের মতো চিন্তা করবো, চোখের ভেতর, ব্রেনের ভিতর ঢুকাবো। আমাকে বলা হচ্ছে থামতে এবং বলা হচ্ছে যে থামো, চিন্তা কর। এটা কিন্তু আমি উইদিন এ সেকেন্ড এটা আমি দেখে ফেলছি, কিন্তু আমি যদি একটা বাচ্চাকে দিই, সে পড়বে স্টপ, থিঙ্ক, অবজার্ভ, প্রসিড, কিন্তু আমাদেরকে যেটা করতে হবে ছবির মতো, জাস্ট অ্যাট এ গ্ল্যান্স দেখলে উপর থেকে নিচ শাই, এটা সম্পর্কে তোমার আইডিয়া হয়ে গেল। একইভাবে আমরা এখন থেকে যে কোনো রিডিং আমরা যেটা করবো সেটা হলো যে, আমরা এখানে দেখো পুরোটাকে চোখ বুলালাম একবার, 3টা ওয়ার্ড করে, লাইটিং, ক্যান থেকে আবার শুরু করলাম, থ্রেড, এই পড়লে আমি বুঝে যাচ্ছি কিসের উপর থ্রেড দিচ্ছে, টু ওয়াইল্ড লাইফ থেকে পিপল পর্যন্ত পড়লাম। কেউ যদি খুব আরও বেশি হয়, সে হাফ হাফ করেও পড়তে পারো, মানে লাইক পুরো লাইনের অর্ধেকটা নিলে, 4-5টা ওয়ার্ড পিক করলে, পুরোটার ডান থেকে বায়ের দিকে চোখ বুলালে বুঝলে, আবার চোখ বুলালে, লাইক ইউ নো, এটার উপর দিয়ে যাওয়া, উপর দিয়ে গিয়ে তুমি মিনিংটা বোঝার চেষ্টা করা, এই ধারণাটা আমাদের আসতে হবে। আরও কিছু টেকনিক্স আমরা ইউজ করব, সেগুলো আমরা দেখব। তো এটা আমি সেকেন্ড ক্লাসে এটা আমরা সলভ করব, তখন আমরা আরও ভালোভাবে দেখব। এখন আমি তোমাদের জন্য সেকেন্ড ক্লাসে যাওয়ার আগে ছোট্ট একটা কাজ দিই, সেই কাজটা তোমরা করার চেষ্টা করবে। তোমরা আমি এখানে দেখাচ্ছি, আমরা এটাকে বলা হয় লার্ন টিন। সরি, ক্যামটেসিয়া যখন ইউজ করা হয় তখন কম্পিউটার একটু স্লোভাবে কাজ করে,
তো আমি চেষ্টা করছি তোমাদের জন্য জিনিসটা আনার জন্য। ওকে, এটার নাম হলো লার্ন ইংলিশ 10। ওকে, লার্ন ইংলিশ 10। এটা তোমরা এখানে যাবে, যাওয়ার পরে তোমাদের জন্য যেটা করা আছে সেটা হলো যে তুমি যখন এই ওয়েবসাইটটাতে যাবে তখন কিছু একটা ছোট কাজ আমি তোমাদেরকে দেব, খুব সহজ একটা কাজ, সেটা তোমরা সলভ করবে। সেটা সলভ করার পর তোমরা সেকেন্ড ক্লাসে যাবে, ঠিক আছে? সেটা সলভ করে তোমরা সেকেন্ড ক্লাসে যাবে। সো আমি আজকের সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যাওয়ার পরে তোমরা স্টাডি ব্রেকে যাবে। এখানে লার্ন 10 স্টাডি ব্রেকের পরে যাবে ইজি রিডিং। মনে রাখবে স্টাডি ব্রেক, তারপরে যাবে ইজি রিডিং। স্টাডি ব্রেকে আমরা যাব, যাওয়ার পরে আমরা যাব ইজি রিডিং। ওকে, এখানে দেখো স্টাডি ব্রেকে গিয়ে ইজি রিডিংয়ে আসার পর এখানে এ ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আমি আরেকটু বুঝিয়ে বলি। ওকে, এ ওয়াক ইন দ্য ফরেস্ট এটা আমরা পেয়েছি স্টাডি ব্রেকে গিয়ে। আমরা যখন ইজি রিডিংয়ে গেলাম তখন আমরা এটা পেলাম, এ ওয়াক ইন দ্য ফরেস্ট, এ ওয়াক ইন দ্য ফরেস্ট। সো এখানে যেটা মজার ব্যাপার হলো, আমি এটার একটা পিডিএফ করে দেব। পিডিএফটার নাম হবে লার্ন ইংলিশ 10। আবারও বলছি লার্ন ইংলিশ 10। সো সেখানেই এই কাজগুলো থাকবে। তোমাদের যাদের ইন্টারনেট নেই তারা সেখান থেকে এটা তোমার মোবাইলে নিয়ে করতে পারো, তোমার কম্পিউটারে করতে পারো। জাস্ট সিম্পল কিছু কাজ, সেটা হলো যে তুমি এটা পড়বে আমি যেভাবে বলেছি, চোখ বুলিয়ে পড়ে যাওয়ার চেষ্টা করবে একটু তাড়াতাড়ি করে, এবং কিছু কাজ দেওয়া আছে সেগুলো করার চেষ্টা করবে। এখানে তোমার এ ওয়াক ইন দ্য ফরেস্ট, এ ওয়াক ইন দ্য ফরেস্ট, এ ওয়াক ইন দ্য ফরেস্ট, এখানে তোমার সে বিভিন্ন লেভেলের জন্য আছে। ব্যাপারটা আমি পরের ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে এটা করা বলছি যে এখানে এগুলো সলভ করলে, এখানে দেখো এখানে এটা তুমি পড়লে তারপরে এখানে কিছু মাল্টিপল চয়েস আছে, কিছু গ্রামার গ্যাপ ফিল আছে, আর ওয়ার্কশিট অ্যান্ড ডাউনলোড, এগুলো হলো তুমি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারো। সো আমি তোমাদের জন্য ডাউনলোড করে একটা পিডিএফ বই বানিয়ে দেবো, যাদের ইন্টারনেট নেই তারা যেন দেখতে পারো। সো এখানে ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 1 করবে, ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 2 করবে, ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 3 করবে। সো আজকের কাজ হলো এই তিনটা তুমি সলভ করা। এ ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 1, এ ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 2, এ ওয়াক ইন দ্য ফরেস্ট লেভেল 3। খুবই ইজি কাজ, সেম জিনিস। এটা হলো A2 যাদের ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং এখন A2 পর্যন্ত রিডিংয়ে তাদের জন্য। সো এটা একেবারেই সহজ, তারপরে গিয়ে একটু কঠিন, তারপরে গিয়ে আরেকটু কঠিন। তোমরা তিনও সেম ইনফরমেশনটাকে তারা একটু ডিফারেন্ট ভোকাবুলারিজ দিয়ে। সো তোমরা এটা প্রথম ইবুকটাতে পাবে। ইবুকটার নাম হবে লার্ন ইংলিশ 10। আমি ইবুকটা বানিয়ে দিয়ে দেবো, সো তোমরা সেভাবেই চেষ্টা করবে। সো আজকের ক্লাসটা খুব বড় হয়েছে, আমি খুব সরি। আমি এর পরের ক্লাসগুলো চেষ্টা করবো আর একটু ছোটো বানানোর। আজকের ক্লাসে খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল না, তাই আমি একটু গল্প করার মতো তোমাদের সাথে আলোচনা করেছি। সো নেক্সট ক্লাসগুলোতে হোপফুলি আর একটু ছোটো করে আর একটু ফোকাসডভাবে আমি চেষ্টা করবো আলোচনা করার। যারা অলরেডি বিরক্ত হয়ে গেছো তারা আজকের জন্য একটা ব্রেক নাও, ব্রেক নিয়ে অবশ্যই আজকের চেষ্টা করবে প্লিজ। এই তিনটা কাজ একেবারেই সহজ, জাস্ট কয়েক মিনিট করে সময় লাগবে। তুমি তোমার মোবাইল ইন্টারনেট ইউজ করে অথবা ট্যাবলেট ইউজ করে অথবা অফলাইনে গিয়ে আমার যে ইবুকটা সেটা মোবাইলে নিয়ে কাজে যাওয়ার সময় বা যানজটে বসে তুমি করে ফেলতে পারো। বাট প্লিজ, আমার একটা প্ল্যান আছে তোমাদেরকে নিয়ে, সেটা বাস্তবায়ন করার জন্য আমি তোমাদের হেল্প দরকার। সো এটা করে আসবে। সো ধন্যবাদ সবাইকে।